তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। তোর উপর আমার অনেকগুলা প্রশ্ন আছে, তুই প্রশ্নগুলোর উত্তর দে। তোর সৌন্দর্য যে নষ্ট করছিল, হ্যাঁ, তার পিছনে তুই পড়িসনি কেন? তুই তো খুব পাওয়ারফুল। আমি তো কোটি টাকা কামাইনি, তুই তো কোটি টাকা কামাইছিস, তুই তো হীরা পরে ঘুরতেছিস। তোর যে সৌন্দর্য নষ্ট করছিল, তোর যে এই বিভৎস চেহারা তোর সন্তানদের দেখতে হচ্ছে, তোর যেই কারণে অ্যাকচুয়ালি আমার ধারণা যে তোর স্বামী টিকতেছে না, হ্যাঁ, তুই ইয়া কর, ওর থেকে কোনো প্রতিশোধ নিস না কেন? তুই যদি এত পাওয়ারফুল হয়ে থাকিস, এত টাকার মালিক হয়ে থাকিস, সে মাত্র 3 মাসের জেল খাটে কেন? তুই আমাকে বুঝা, হ্যাঁ, তুই আমাকে বুঝা। আকাশ নিবিড় কি দোষ করে ফেললো? কারণ আকাশ নিবিড় সত্যটা বের করে দিচ্ছে, এই জন্য আকাশ নিবিড় তোর শত্রু। আমি কি দোষ করে ফেললাম? কারণ আমি এসে সত্যটার মধ্যে মোহর লাগাই দিছি, এই জন্য আমি তোর শত্রু। এই জন্য তুই এখন বের করতেছিস আমি আমার মায়েরে মারছি, উমুক করছি, সুমুক করছি, আউল বাউল। তুই তোর ফ্যাক্টে আগে আয়। তুই কি বিয়ে করছিস? একাধিক? 8টা 10টা 12টা? কয়টা করছিস? কতগুলা প্রেম করছিস? হ্যাঁ, আকাশ নিবিড় তোকে ধর্ষণ করছে না? তোকে বিয়ে করেনি, আকাশ নিবিড় তোকে ধর্ষণ করছে। তো কোন মাসে? নভেম্বর ডিসেম্বর মাসে, তাই না? অক্টোবরের 30 তারিখে না কবে তারিখে জানি সে বলতেছে বিয়ে হয়েছে। যাই হোক, ওই দিনের থেকেই তোরা এক বাসায় ছিলি, তারপরে তোরা ধর্ষণ করছে। যে ধর্ষিতা, সে ডিসেম্বর মাসেই কি করে সানি ভাইকে ফোন দিয়ে বলে আসো তোমার একটা বাচ্চা দেই। ধর্ষিতার তো মানসিকভাবে সুস্থ হইতেও সময় লাগে। তুই ধূপ করে ধর্ষিত হয়ে নিয়ে 2 মাস ধরে ধর্ষিত হইলি, 2 মাস ধরে ধর্ষিত হয়ে নিয়ে ধূপ করে কি করে তুই মাহমুদ সানিকে বলে বসলি যে আসো তোমাকে একটা বাচ্চা দিই। এই শুনো না একটা বাচ্চা দিই। এই কথা যদি আমি বলি, হয়তো এখানে আমি ঠিক জানি না আমার ভাই আছে কিনা, বাংলাদেশ থেকে জুতা মারবে। তোর ভাইরা মারলো না? তোদের আত্মসম্মান কই রে? তুই যেন না প্রাউড? কি প্রাউড? কি বিষয়ে প্রাউড? একটা প্রস্টিটিউটের বাপ মারও লজ্জা থাকে, তোরগুলার নাই। তুই বলতে চাচ্ছিস সেটা এই বিষয়ে প্রাউড, যে লজ্জা নাই? তুই এতবার ধর্ষিত হইলি, এতদিন ধরে ধর্ষিত হইলি, ধর্ষিত হইতে হইতে তুই ওই বিছানায় শুয়ে শুয়ে, ধর্ষণ করে গেছে, তুই ওই বিছানায় শুয়ে শুয়ে ফোন করতেছিস আসো না, চলো না, একটা বাচ্চা নেই। নির্লজ্জ লেভেল দেখছো? নির্লজ্জ লেভেল কাকে বলে? শুধু তাই না, তার 15 দিন পরে 16 ডিসেম্বর ছিল মুন্নার জন্মদিন। 18 থেকে তাদের সাথে কথা শুরু হয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি আসতে আসতে তারা হানিমুনেও চলে গেছে। এবং মার্চে সে সোশ্যাল মিডিয়াতে সে বলতেছে যে আমি উমুকের বউ, উমুকের বাচ্চা, মানে বাচ্চার মা হইতে যাইতেছি এবং আমি আমার নামে পালবো। আমি তো এইটাই বলতেছি, এই ধরনের মানুষ যে অলরেডি 10 মাস আগে আরেকজনের বউ, 6 মাস আগে একজন দ্বারা ধর্ষিত হয়েছে, হ্যাঁ, 4 মাস আগে একজনের বিছানায় যাইতে চাইতেছে তাকে বাচ্চা দেওয়ার উদ্দেশ্যে, 2 মাস ধরে তার 2 মাস পরে তার আরেকজনের বাচ্চার মা হয়ে গেছে। সে অলরেডি 6 মাসে 3 বাচ্চার মা হয়ে গেছে। এইরকম মেয়ে কারো প্রাউডের বিষয় যদি হইতে পারে, ওই মানুষদের গলায় দড়ি দিয়ে এখনই মরে যাওয়া উচিত। আর এইরকম মেয়ের যে সন্তান আছে, সে মোটেও তার কাছে সেফ না। কোনো এনজিওর অবশ্যই 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 উচিত তাদেরকে রেস্কিউ করা। একটা অলরেডি একটুখানি নষ্টর দিকে ঢুকে গেছে, আরেকটা এখনো বুলি ফুটে নাই। বাচ্চাগুলা আনসেফ, বাচ্চাগুলা একান্তই আনসেফ। তোর স্টেটমেন্ট তো 10 দিন পর পর চেঞ্জ হয়, তোর পুরুষ তো 10 দিন পর পর চেঞ্জ হয়। কি বিষয় তোর বাপ মা তোর উপর প্রাউড করে? হ্যাঁ, তুই তো লাইভে তোর মায়ের লগে চিল্লানি দিলি। যা, তো আমার বাড়ির ঠিকানা সবাই জানে, এখন মোটামুটি সবাই জানে। আমি অনেকজনকে বলছি যাও একটু খোঁজ নিয়ে আসো গা। হাসনা বানুরে কেউ ধমক দিতে পারছে? এরকম মানুষ কেউ ছিল না। বরং নবীউল্লাহ নবী আমার মায়ের মরার দিন কাইন্দে বলছে আমারে তুই করে বলতো এই লাস্ট মানুষটা মরে গেল। কারণ নবীউল্লাহ নবী আর আমার মায়ের এক বয়সী ছিল। আমার মায়ের তারে তুই করে বলতো। আমার মায়ের খুব দাপটে চলতো। আমার মায়ের দাপটাল একটা মহিলা ছিল, তারে কেউ একটা খিজি মারবো এই সাহস কারো ছিল না। বরং আমার মা একটা লুকস দিলে সব শেষ। আমি একটু পানি খাই, 2 মিনিটের পজ।
আমি লিখে আনছি, ভুলে যাই তো। ওকে, আমার ক্যান্সার, আমার মাথায় চুল নাই, এই জন্য আমি স্কার্ফ লাগাই। রাইট রাইট, গুণা না, মোটেও গুণা না, আমি শিওর গুণা না। প্লিজ আপনারা এত কমেন্ট করতেছেন, আপনারা একবার বলেন শরীরে ক্যান্সারের রোগ বাধা কি গুণা? আমার চাচিরও ক্যান্সার ছিল। আমার ছোট চাচাতো বোন যখন জন্ম নিয়েছিল তার 4.5 বছর, 4.5 বছরের সময় তার ক্যান্সার হয়েছিল। সে সার্ভাইভ করছে, তারপরেও 20 বছর। গুণাগার আমরা যদি ক্যান্সার হয়ে থাকে? তুই যে বারবার ক্যান্সারের রুগী, হাসরের ময়দানে ভয় পাস না, পরদুনিয়া ভয় পাস না? মা, হাসরের ময়দান কি একলা আমার লেগে তৈরি হয়েছে? আমার লেগা সোজা রাস্তা হয়েছে, হেন্দা কাঠগড়া, হেন্দা যাইব, আমি গিয়া উঠুম কাঠগড়ার মধ্যে খাড়া যাবো। রুহি, তোর ক্যান্সার কে লেগে হয়েছিল? তুই গুণাগার। আর হেন্দা তার জন্য আলাদা রাস্তা বের করে আছে, কারণ সে উমুকের বউ থাকা অবস্থায় উমুকের বাচ্চার মা হইতে যাচ্ছিল, উমুকের সাথে হানিমুনে গেছিল, সে নিজে স্বীকার করছে যে আমি উমুকের বাচ্চার মা হইতে যেতেছি। এগুলা গুণা না। সে তো জেনা করে না, জেনা তো আমরা করি। জেনা আর ক্যান্সার তো এক জিনিস। সে তো জেনা করে না, বারবার ক্যান্সার ক্যান্সার ক্যান্সার। আমি আমার ক্যান্সার বেছি না, তুই বাচ্চার কাঠারে, তুই বাচ্চার কাঠা। আমার তো শরীরে হয়েছে ক্যান্সার, কেমোনিয়া ঠিক হয়ে গেছি, হ্যাঁ চুল চলে গেছে। আমার কাছে স্কার্ফ ভাল লাগে। আমার আল্লাহ এরকম সিচুয়েশন দিছে, আল্লাহ ঠিক একই সিচুয়েশন আমার বাচ্চা দেয়নি। কি চাস? তুই তো সমাজের উপর ক্যান্সার, তুই তো তোর সন্তানের লেগা ক্যান্সার। ক্যান্সার তুই তোর সন্তানের লেগা, তুই সমাজের লেগা। সমাজের মধ্যে যদি তুই লুকায় ওই কাজটা করতি, অনেক প্রস্টিটিউট আছে যারা লুকায় লুকায় করে, কিন্তু তুই তো পাবলিকের সামনে এসে বলতেছিস আমি অমুকে এখনো তালাক দিইনি, কিন্তু 2 মাস আগে আমি অমুকের বাচ্চার মা হইতে যাইছিলাম, তার 2 মাস আগে আমি অমুকের বাচ্চার মা হইতে গেছিলাম। এতগুলা পুরুষ, গুনাহ কি আমার জন্য একলা? আল্লাহ কি আলাদা আইন জারি করছে আমার জন্য? এই আপডেট আমি এখনো কেন পাইনি? নাকি ইটালিতে আপডেট পরে আসে? ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, তুই সমাজের ক্যান্সার, তুই তোর সন্তানের জন্য ক্যান্সার, তোর সন্তানের জন্য তুই সব থেকে বড় অভিশাপ। আল্লাহ ভালো করছে আমারে কোনো সন্তান দেয় নাই, আল্লাহ খুবই ভালো করছে আমার কোনো সন্তান দেয়নি। এরকম যদি বেয়াদব হয়ে যেত, আর যদি ভুল করে এরকম বেয়াদব বানায় ফেলাইতাম, তাহলে সমাজের উপর আমি একটা কলঙ্ক রেখে যেতাম। আল্লাহ খুবই ভালো করছে আমাকে দেয়নি। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার হাজবেন্ড মানে আমার পরে গিয়ে আরো 5টা বিয়ে করছে। দ্যাট মিনস গুড, আই হ্যাভ ডান গুড থিং। আমি একটা বুদ্ধিমানের মতো কাজ করছি। কিন্তু তুই বল, প্রত্যেক 6 থেকে 8 মাসে তোর হাজবেন্ড তোকে ছেড়ে চলে যায় কেন? তুই বল। তোর উপর আমি কোশ্চেন করতেই আসছি, তুই বলছিস না যে আমি ক্যান্সারের রোগী, হাসর ভয় পাই না। ঠিক আছে, হাসর তোর একলা আমার লেগা, একলা তুই আল্লাহর বান্দা, সুবহানাহু তাআলা তোর। সমাজের ক্যান্সার তুই, সমাজের ক্যান্সার তুই তোর সন্তানদের জন্য অভিশাপ, সন্তানদের জন্য তুই ক্যান্সার, তুই ক্যান্সার তোর সন্তানদের জন্য। Se uno gliene frega il costo del 500 euro. A me non mi interessa un cazzo di Natale. No, non so se tu abiti là, no. Là non è che puoi decidere. Là fanno chiudere inizio anno e te già lo sai. Se ti esci... না, ওর মেয়ে বড় হবে না। আমার দেখেন, ওর মেয়েকে যদি না সরানো হয়, ওর থেকে ওর বাচ্চাদের যদি না সরানো হয়, আমি যে কোনো একটা এনজিওকে আপিল করতেছি, প্লিজ কেউ একজন হেল্প করেন। আমি ওদের বাবার বাড়ির আত্মীয়দেরকে আপিল করতেছি, প্লিজ আপনারা কেউ আগায় আসেন। মা একটাই একটা লিগ্যাল গার্ডিয়ান আছে, সেটাও মেন্টালি আনস্টেবল, এইরকম একটা চরিত্রের মালিক। সে সমাজের উপর ক্যান্সার হয়ে দাঁড়াইছে। এই ক্যান্সার না সরায় সে ক্যান্সার এখন কি করতেছে? সে তার যেগুলো প্রশ্ন আমরা ছুড়ে দিয়েছি একটারও উত্তর সে দিতে রাজি না, সেগুলাকে সাইড করে নিয়ে সে বের করতেছে যে আমি কি কি করতেছি। বাবু, আমি কখন বলছি আমি ফেরেশতা? আমি তো বলিনি আমি ফেরেশতা। আমি দুষ্ট, আমি পাত্রে, আমি আউলা বাউলা বহুত কাম করছি,
বহুত কিছু করছি, কে করে নাই? কে করে নাই? আমি বলতেছি না সবাই বিশেষ কিছু করে ফেলছে, কিন্তু তোর মতো কেউ করে নাই। এখানে 500 মানুষ দেখতেছে, আমি শিওরিটি দিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি, এই একজনও তোর মতো এতগুলা বিয়ে করে নাই। একজনও তোর মতো এই 6 মাসের মধ্যে একজনের বিছানা শুয়ে আরেকজনকে সেক্স অফার করে আরেকজনের সাথে সেক্স করতে চলে যায় নাই। এবং এই 500 জনের মধ্যে কেউ একজনও এই 6 মাসে 3 বার প্রেগনেন্ট হয় নাই। আর কেউ মানসিকভাবে তো আনস্টেবল নাই, মেবি একটা বের হইতে পারে, হু নোজ। যারাকে আমি বলছি তো, এই কথা বলাতে কিভাবে বললো, আমি বলছি তো যে যদি চায় আমি এখনো অ্যাডাপ্ট করে নিয়ে একটাকে আইনে ফেলতে পারবো, আমি একটা বাচ্চা আনতে পারবো, কারণ আমার যেহেতু বাচ্চা নেই আমি একটা অ্যাডপ্ট করতেই পারি দেশ থেকে। যদি চাই আমি আনতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আন্ডার 18 হইতে হবে। কিন্তু এখন এই মেয়েকে যদি রেস্কিউ করা হয়, সিরিয়াসলি বলতেছি, মেয়েটা 10 বছর পরে থ্যাঙ্কস বলবে মানুষকে, আসলেই বলবে, আসলেই। তুই ক্যামেরা আমার দিকে ফোকাস করিস, ফোকাসটা নিজের দিকে কর। একজনের বাচ্চা না হওয়া ক্রাইম না, একজনের ক্যান্সার হওয়া ক্রাইম না, কিন্তু তুই যেগুলা করতেছিস এগুলা সোশ্যাল ক্রাইম, কিছু কিছু লিগ্যাল ক্রাইম। তুই খেয়াল করিস। তুই কি ভাবছিস আমি আইসা আমার ক্লিয়ারিফিকেশন দিতে বসবো? না 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 সুমা, ভয় পেয়ে গেছি, তুমি এটা তুমি সেটা না। এখানে 500-র উপরে এখন আসছে, যার যেটা মনে করার আছে আমার সম্পর্কে করে নে। প্রশ্ন আমার একটাই থাকবে, জলিল এখনো কেন বাইরে? যদি তোকে রেপ করছিল জলিল কেন? তুই জলিল, তোর এত সম্পত্তি হওয়ার পরে তুই না বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছিস। Posso spostare un pochino, sono in diretta? Ancora. Vai. Sì, per i taci no, per i taci lo devi lavorare. Poi c'è i taci, quelli che fanno le cose nucleari e তুই বল, তুই না 7-8 বছর বয়সে তোর ইয়া হয়েছে, অ্যাসিড দগ্ধ হয়েছিলি, তাহলে 16 বছর বয়সে আমার ফুপুর বাড়িতে শান্তাহারে তুই কিভাবে নাচতেছিলি? আমি তুই কেউ না, আমি তুই কেউ না। আমি বলতেছি না আমি তোর বোন লাগি বা কিছু, কেউ না। আমি তোর নাম নিয়ে ভাইরাল হইতে আসছি, তো আমার কাছে এভিডেন্স ছিল, আমি এভিডেন্স শো করে দিয়ে ভাইরাল হয়ে গেছি। যার গায়ে লাগতেছে লাগুক, আমার কিছু আসে যায়। যার মন চায় সে আমাকে ব্লগ দিয়ে চলে যাক, আমার কিছু আসে যায়। এই ব্লগ, এই ভিডিও দিয়ে আমার ঘর চলতেছে না, একান্তই চলতেছে না, কোনোদিনও চলতেছে না। এর আগেও লাইফ ছিল, এখনো লাইফ আছে। এই ভিউতে আমার সংসার চলতেছে না, এই ভিউতে তোর সংসার চলতেছে। এই ভিউ বন্ধ হয়ে গেলে তোর সংসার বন্ধ হয়ে যাবে। মানুষের এখন উচিত তোকে ব্লগ দিয়ে রিপোর্ট মাইরে বের হয়ে যাওয়া। মানুষের এখন উচিত তোর বাচ্চা দুইটাকে তোর থেকে রেস্কিউ করা, কারণ তুই মেন্টালি আনস্টেবল। একমাত্র লিগ্যাল গার্জিয়ান দুইটা বাচ্চার যে মেন্টালি আনস্টেবল, যে ফাইন্যান্সিয়ালি এখন আনস্টেবল হয়ে যাবে। তুই লাইভ না করলে তোর সংসার চলবে না, আমি লাইভ না করলে আমার সংসার চলে যাবে। তোর আর আমার মধ্যে তুলনা হয়? দেখছিস পার্থক্যটা তো এখানেই। আমাকে আল্লাহ এতখানি দক্ষতা দিছে যে আমি আমার কাজ করে খাইতে পারি। আল্লাহ আমাকে এতখানি ক্ষমতা দিচ্ছে যে আমি আমার সংসার চালায় নিতে পারি। তুই মেকআপ করে ক্যামেরার সামনে না বসলে তোর সংসার চলবে না। আমি যদি আজকে ক্যামেরার সামনে না বসি, আমার সংসার চলে যাবে। পার্থক্যটা দেখছিস? তোর আর আমার কি মিল হয়? তুই যে বলতেছিস, মানে কি কথা বললি, দাঁড়া আমার ওইটা দেখতে হবে। তুই একটা আজকে পোস্ট করছিস, এটা অনেকেই আমাকে বলছে। আমি খুবই আগ্রহী এই বিষয়ে ইয়া করতে। ও রুমানা, তুই কি ভালো আছিস? তুই কি সুস্থ হয়েছিস? আমি ঠিক বুঝতেছি না।
তুই ডিস্ট্র্যাক্ট করিস না মানুষকে খামাখা। তুই মানুষকে ডিস্ট্র্যাক্ট করলেও আমি এইরকম কোনো প্রশ্নের উত্তর দিতে যাব না যেটা আমার দরকার নাই। আমি লাইভে আসব, আমার যখন সময় হবে আমি লাইভে আসব, আইসে আমি একই প্রশ্ন করব। তোর কি 7-8 বছর বয়সে তোর গা পুড়ছিল? যদি পুড়ে থাকে তাহলে 16 বছর বয়সে তুই আমার ফুপুর বাড়িতে কি করে নাচছিলি? তোর তো এই পুরার পরে 17-18 কোটি সম্পত্তি বেচা হয়েছিল, তাহলে তোর ফুপুর বাড়ি, আমার ফুপুর বাড়িতে তোর এই অবস্থা কেন? হ্যাঁ, প্রাচুর্য কিন্তু মানুষের কাপড় চোপড়ে দেখা যায়। যদি খেয়াল করে থাকেন ওখানে সবাই মধ্যবিত্ত। মানুষকে এত বোকা ভাবিস না। তারপরে কি বললি যে দাঁড়া আমি রিপিট করতেছি সম্ভবত, তারপরে চলবে। তোর আর আমি আমার তুলনা করতেছিস। আমার নামে কয়টা কেস আছে রে? তোর নামে কয়টা আছে? তোর উপরে হত্যা মামলা আছে, তোর উপরে বাটপাড়ির মামলা আছে, 420-এর মামলা আছে, এই মামলা আছে, সেই মামলা আছে, অ্যাটলিস্ট 10টা থেকে 12টা তোর উপর মামলা আছে। কেন আছে রে? তাহলে তো এখানেই তো তোর আর আমার তুলনা হওয়া বন্ধ হয়ে যায়। আমি তুই কেউ না, আমি তুই যাত্রাবাড়িতেই থাকি। হ্যাঁ, তারপরে গিয়েও যদি আমাদের মধ্যে তুলনা করা হয় এখানেই আমরা আলাদা হয়ে যাই, যেখানে তোর উপর 10-12টা কেস, না 10টা-12টাও না, 2টা কেস, জাস্ট 2টা কেসই ধরলাম, আমার উপর একটাও না। আমরা এখানেই পার্থক্য, আমরা এখানেই 2 ঘরের 2 জায়গায়। তোর আর আমার তুলনা কখনো হয় না। যারা যারা আমার প্রোফাইলে এসে ওর সাথে আমাকে তুলনা দেন তারা একবার হিসাব করে আসবেন কার সাথে তুলনা দিচ্ছেন। একজন হত্যা মামলার আসামির সাথে আমার তুলনা দিচ্ছেন। আমি কাউকে হত্যা করিনি। আমি কাউকে হত্যা করিনি। আমি কাউকে ফোন করে বলিনি আসো বিছানায় যাই তোমার বাচ্চা হওয়াই। আমি কারোর সাথে নেপালে গিয়ে পরে 2 মাস পরে যখন তার থেকে টাকা পাইনি, পেমেন্ট আসেনি তার থেকে আমার, তখন আমার এই ভিডিও প্রকাশ করতে হয়নি যে 2 মাসের বাচ্চা পেটে আমার, তুমি উমুক সুমুক আউল বাউল। আমার এগুলা করতে হয়নি, আমার এগুলা করতে হয়নি। যে যাকে তোর মন চায় তাকে তুই নিয়ে আয় লাইভে, কেউ এগুলো বলতে পারবে না যদি মিথ্যা করে না বলে। তাতে তোর উপর বিশ্বাস কম আছে। না, মেয়েটাকে রেস্কিউ এখনো করা সম্ভব, এখন অনেক ছোট, মেয়েটার এখনো সময় পড়ে রয়েছে। এটা ভুল কথা, মেয়েকে রেস্কিউ করা সম্ভব না, এখনো রেস্কিউ করা সম্ভব। ও যখনই এখান থেকে বের হয়ে গিয়ে, একটু সময় লাগবে, কিন্তু যখনই বের হয়ে গিয়ে ও দেখতে শুরু করবে যে এই ছাড়াও আরেকটা লাইফ আছে, মানুষ অন্যভাবেও বাঁচে, তখনও বুঝতে পারবে, তখনও বুঝতে পারবে। এবং আমি আপনাকে বলতেছি 10 বছর পরে হলেও সে মানে মানুষকে ধন্যবাদ দিবে, সিরিয়াসলি দিবে। তুই আমার ধারণা তুই আজকে আমার সাথে তোর তুলনা করছিলি, তোর আর আমার তুলনা হয়ই না রে, কোনো দিক দিয়ে হয় না। তুই বাপ মারে কামাই কইরা খাওয়াইছিস, বাপ মায় আমারে হাতের তালুতো কইরা পালছে। তোর ভাই বোনরে পালতে হইতেছে, আমার কাউরে পালতে হয় না। কি লিখছে রাসেল বর্ষা চৌধুরী? সমাজ মানুষের কথা তোয়াক্কা যদি করতো তাহলে এমন কাজ বারবার করতো না। ওই যে নে বর্ষা চৌধুরী আয়া পড়ছে, আমার লিভিং পার্টনার আয়া পড়ছে। লা আমি কেন জানি এখান থেকে আর পড়তে পারতেছি না। আজকের লাইভে দেখে ক্ষোভে আবার না সুসাইড করে, আমার কিছু আসে যায় না। ও তো মেন্টাল, বাচ্চাগুলো কি হবে একবার চিন্তা করেন। ও মেন্টালি আনস্টেবল। 500-র উপরে মানুষ দেখতেছে, কেউ কি তাকে রেস্কিউ করতে যাইতে পারবে না? কেউ কি পারবে না কোনো সংস্থার সাথে যোগাযোগ করতে? এই বাচ্চাগুলাকে রেস্কিউ করা দরকার না? বাচ্চাগুলার কি ভবিষ্যৎ নাই? কি চাইতেছেন আরেকটা তৈরি হোক? তারপর এই বাচ্চাটা যখন আর 3 বছর যাবে, যখন 6 বছর হবে, তখন তার কি হবে? সে তো এগুলোই শিখবে। সে তো মা হিসেবে ফেলিয়ার মারছেই। কেউ কি এখানে একজন বলবে সে মা হিসাবে যোগ্য মা? কেউ একজন বলবে? আমি তো পারবো না এই বাচ্চা দুইটাকে বাঁচাতে। আমি কি করে পারবো? আমি আছি বিদেশে, তারপর আমার সাথে কোনো রিলেশনও নাই, আমরা তো সম্পর্কিত কেউ না। আমার কাছে কিছু এভিডেন্স ছিল, আমি এভিডেন্স নিয়ে তার মানে সামনে এসে ভাইরাল হয়েছি, এতটুকুই। ও তো মানে মুন্নাকে, এখানে লিখছে মুন্নাকে ফাঁসাতে চাইছিল,
ফাঁসাতে চেয়েছিল বিয়ে করার জন্য। হ্যাঁ, কারণ সে তো একলা কিছু করতে পারবে না, তার তো লাইফে এরকম কোনো মানে অ্যাচিভমেন্ট নাই। সে তো পুরুষ মানুষকে সিঁড়ি বানায় নিয়ে উপরে উঠছে। ও কি করে কি করবে? পুরুষ মানুষ ছাড়াও চলতে পারছে না চলতে পারবে? ওর পক্ষে সম্ভব? এই জন্যই তো ওর কাছে আশ্চর্য লাগে, এই জন্যই ওর মার কাছেও আশ্চর্য লাগে। রুহি কি করে পারে? এটা ইউরোপ বাবা, এখানে বেটা মানুষ লাগে না। No, guarda, ti sto parlando delle fatti di sangue. Sì, sono positivo, sono negativo, sai? No, non so না, আমি কেন বাচ্চা পারবো? আমি বাচ্চা পালবো এটা বলতেছি না। সেটা ঘটনা হলো যে ওদের বাচ্চাদেরকে অবশ্যই রেস্কিউ করা উচিত ওদের থেকে, কারণ মা একমাত্র লিগ্যাল গার্ডিয়ান যে মেন্টালি আনস্টেবল, কিছুদিন পর পরই বিয়ে করে। ওদের কাছে এটাই স্বাভাবিক লাগতেছে। আপনাদের ঘরে যদি এরকম হইতো যখন আপনারা ছোট ছিলেন, যে আপনার মা মানে 6 মাস 8 মাস পর পর আইনে বলতেছে আসো দেখো এটা তোমার পাপা, কেমন লাগতো? আপনারা কোন মেন্টাল স্টেজ নিয়ে বড় হইতেন? সে বলতেছে তার আর আমার মানে আমার সাথে তুলনা করতেছে। কোন জায়গা দিয়ে তার সাথে আমার তুলনা হয়? কোন জায়গা দিয়ে? কোন জায়গা দিয়ে তার সাথে আমার তুলনা হয়? কোন অ্যাঙ্গেল দিয়ে? এটা কাকতালীয় বিষয় যে আমরা মেবি মানে কোনো না কোনো ভাবে কাউকে চিনতাম। একান্ত কাকতালীয় বিষয়। তার আর আমার তুলনা হয়ই না। ফার্স্ট অফ অল তার নামে এতগুলা কেস, সে কিছু করছে বিধায় তার নামে কেস আছে। তার থেকে আমি 10 বছরের বড় আছি, আমার নামে কেন নেই? বুম। তার 2 বাচ্চা 2 বাপে, তাও এক বাচ্চা নিয়ে দুনিয়ার সবার চিন্তা। কোনটা বাপ? তার সাথে আমার তুলনা হয় কি করে? তার সাথে আমার তুলনা হয় কি করে? আর ও হ্যাঁ, তোর বলে একটা বাগান বাড়ি ছিল, বাগান বাড়ির ঠিকানাটা দে, আমরা এখানে 500 মানুষ দেখতে যেতে চাই। যদি তোর না এখন আর নাই, তোর চাচা মাইরে দিছিল, তাহলে আমরা ঠিকানাটা দে, আমরা ওই বাগান বাড়িটা দেখতে যেতে চাই। আমরা 500 মানুষ সামনে দিয়ে ঘুরে আসবো, একটা করে গোলাপ রেখে আসবো। তুই 2 দিন পরে গিয়ে দেখবি সামনে 500টা গোলাপ পড়ে রয়েছে। বাগান বাড়ি ঠিকানাটা দে। তো বাগান বাড়ি ছিল। আর তোর যদি মানে তুই ক্লাস 5 পর্যন্ত কোন স্কুলে পড়ছিস? নতুন করি দোলাই পার, যার 17-18 কোটি টাকা আছে, সে নতুন করে দোলাই পার স্কুলে পড়বে না। সে পড়বে কোনো স্বনামধন্য ইংলিশ মিডিয়ামে। উদাহরণস্বরূপ তোর মেয়েকেই দেখ, তোর মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। যাক, আজকে অনেক কথা বলছি। আমার ধারণা, আমার জানা নাই কতক্ষণ আসি। I brought you new papa. Zara, look, I have brought you a new papa again. হ্যাঁ, এটা কিরকম একটা মেন্টাল ট্রাউমা আপনি ভাবতে পারেন? আপনারা আমার সাথে যদি এরকম হইতো, আমরা কিরকম ট্রাউমার মধ্যে দিয়ে কাটাইতাম আপনারা বলেন। যাত্রাবাড়িতে আপনি কখনো বাগান বাড়ি দেখেননি? আমিও দেখিনি, ছিল হয়তো। না, সে বলে তার ভাইদেরকে সে পালে, সেই বিষয়ে প্রাউড। নাদিম কই রে তুই? তুই কি নাই? সে তার ভাইদেরকে পালে, এই বিষয়ে সে প্রাউড। কেন তার পালতে হবে? ভাইরা যদি যোগ্য হয়, ভাইরা তো বোনকে পালবে। সেদিন যে 2.5 ঘন্টা সে একটা লাইভ করছে, কেউ পাশে এসে দাঁড়ায়নি। আর লাইভ শুরু হওয়ার শুরুতেই সে ফোন দিছে, আবির তুই আয়। যদি সিএনজি নিয়ে আসতো, চলে আসতো 15 মিনিটে। যদি হাইটে আসতো 1 ঘন্টায় চলে আসতো। যদি গড়া খায়েও আসতো তাহলে 2.5 ঘন্টাও চলে আসতো। তার ইম্পর্টেন্স এতখানি। তার মেয়ে পাশের ঘরে বসে ইনস্টাতে স্টোরি দিচ্ছিল, অনেকেই জানে, অনেকেই তার ইনস্টাতে স্টোরি দেখছে। মেন্টালি ডিটাচ হয়ে গেছে এই মেয়ে। এই মেয়েকে আপনারা মাফ করেন, পারলে রেস্কিউ করেন।
এই মেন্টালি আনস্টেবল মেয়েটার থেকে। জন্ম দিতে জানলেই মা হয়ে যাওয়া যায় না। হ্যাঁ, এখনকার বাচ্চারা এখন সত্যি অনেক বুঝে। আর চাই না বুঝছি, আমাদের বাচ্চাদের দেখবেন মা কানলে আমরা সামনে এসে গলাটা ধরে বসে চোখের পানিটা মুছে দিই। আর কিছু না হইছে, মাথার উপর হাতটা দিয়ে আমরা বলবো মার কাইন্দো না। ওর সাথে কিরকম হয়েছে? বাবা তার কোটিপতি হলে ফল বিক্রি করতো কেন? আমি জাস্ট বলার জন্য বলতেছি, মাইনে নিলাম তার বাবা কোটিপতি ছিল। তার বাবা যদি কোটিপতি ছিল, বাগানবাড়ির ঠিকানাটা আমাদের দেখ। তার বাবা যদি কোটিপতি ছিল, প্রাইমারি স্কুলটুকু সে কেন সরকারি বিদ্যালয়ে পড়ছে? তার বাবা যদি কোটিপতি ছিল। কোটিপতির ছেলে মেয়ে সরকারি বিদ্যালয়ে পড়তে যাবে না, একটুও না। এলাকার হাইয়েস্ট স্কুলে পড়তে যাবে। আপু, এর দামরা বড় ভাইদের যদি প্রস্টিটিউশন, আমার জানা নাই ও কি করে খাচ্ছে, কিন্তু ভাইদের বাড়িতে তাল পালতে হবে কেন? যদি আত্মসম্মানই হইতো, এত গর্ববোধ করতেছে কি বিষয়ে গর্ববোধ করতেছে? সে তো ছেলে মানুষকে সিঁড়ি হিসেবে ইউজ করতেছে। তার নাই কোনো যোগ্যতা এই ফেসবুকে আসা ছাড়া, লাফালাফি করা ছাড়া। সে বলতেছে ভিউ বাণিজ্য। বাবু, এই ভিউ বাণিজ্য বন্ধ করে আমি কাজ থেকে আইসে ভিউ বাণিজ্যতে লাগছি, যদিও এখন আমাকে এই বাণিজ্য কোনো পয়সাই দেয় না। যেদিন দিবে আমি ঠিকঠাক জানাবো। যারা এতদিন আমার কথা শুনছে, যারা আমাকে অ্যাকচুয়ালি দেখছে, তারা বুঝে আমি কি। পাবলিককে এত বোকা ভাবিস না, পাবলিক চালাক আছে। ওনার কান্নাটাই এত অভিনয় নয়, কান্না দেখলে মনে হয় সিনেমা করতেছে। হ্যাঁ, আজকে একজন বলতেছে আপনার কাছে কোনো প্রমাণ থাকলে আপনি দিয়ে দেন না, আমি তো এটা এন্টারটেনমেন্ট হিসেবে নিতেছি। ব্যাপারটা খুবই অমানবিক। কেউ লাইভে এসে এইভাবে কাঁদতেছে, আসে এটা এন্টারটেনমেন্ট হিসেবে নিতেছে, অমানবিক। আমি তাকে দোষ দিতেছি যে দেখছে, কিন্তু তুই তোর নিজের মূল্যটা বোঝ, যে তোকে মানুষ কিভাবে নিতেছে। কি ভয়ঙ্কর মিথ্যা কথা বলে গেছে। আর আপনারা শুনতেছেন, আপনাদের কি উচিত জানেন? আপনাদের উচিত ওরে রিপোর্ট মারে ব্লক করে বের হয়ে যাওয়া, ওরা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দাও। কারণ ও মানুষ গিয়ে ও পারতেছে না, ওকে এই ব্যবস্থা করে দিতে হবে। আমি আবারও বলতেছি, শরীরে ক্যান্সার হওয়া কোনো দিক দিয়েই গুনাহ না, বাচ্চা না হওয়া কোনো দিক দিয়েই গুনাহ না, কিন্তু সমাজের জন্য ক্যান্সার হওয়া সামাজিক অন্যায়। আর উনি যা করে করে বেড়াচ্ছেন অনেক কিছু, এর মধ্যে আইনগত অন্যায়। তোর আর আমার মধ্যে মানে মিলটা কোথায় হয় রে? তুই যে বলতেছিস তোর আর আমার মধ্যে যে মানে তুলনা করতেছিস, তুই জানি কি লিখছিস, এত পড়ার মতো ইয়াও নাই যে কি আমার মা অহংকার মালিক হয়েছিস, কত কোটি টাকার মালিক হয়েছিস। আমার বাবা মা কোটি টাকার সম্পদ আমার নামে রাখিয়ে গেছে, তোর থেকে ভালো কে জানে? অহংকার করার কি আছে? আর আমি নিজে কামাইছি প্রশান্তি, যেটা তুই কামাইতে পারিস না, যেটা তোর কপালে এখনো জুটে নাই। এই জন্য তোর খালি বিছানা বদল করতে হচ্ছে।
এই জন্য তুই 2.5 ঘন্টার লাইভেও কারো থেকে সান্ত্বনা পাস নাই, বুঝছিস? কত কোটি কামাইছি? সাকসেসকে তুই কোনভাবে মেজার করিস? টাকা দিয়ে? কারণ তোর যোগ্যতা অতটুকু। তুই যদি খেয়াল করে থাকিস তাহলে আমি শুরু থেকে পিস পিস করতেছি। আমার কাছে আমার পিস ইম্পর্টেন্ট। এই গেঞ্জিটা দেখতেছিস, এটা 2020-এ কিনেছি বাংলাদেশ থেকে, কোনো একটা পেজ থেকে 700 টাকা দিয়ে, এখনো পড়ি। আই এম প্রাউড অফ দ্যাট। অহংকার, তোর বিচার আল্লাহ অলরেডি আমার কাছে হাস্যকর। ফিনে আমার কাছে হাস্যকর। She is cruel blooded criminal. Okay, লাস্ট বার যাওয়ার আগে লাস্ট বার বলে যাচ্ছি, তোর যদি সাহস থাকে উত্তর দে। তুই যদি এতই ভালো হয়ে থাকিস তুই উত্তর দে। তো 7-8 বছর বয়সে গা পড়ছিল নাকি 16-17 বছর, 15-16 বছর বয়সে? তোর যদি এতই সাহস থাকে তুই উত্তর দে। জলিল কি তোকে রেপ করছিল? রেপ করলে 3 মাসে সে কি করে বের হয়ে আসে? আর তোর এত সম্পত্তি হওয়ার পরও তুই কেন এটার প্রতিশোধ দিতে পারিসনি? কেন তুই কেসটা রিওপেন করে নিয়ে তাকে ভিতরে দিতে পারিসনি? তোর যদি সাহস থাকে তুই উত্তর দে। তুই যদি অ্যাসিড ভিকটিম হয়ে থাকিস তাহলে কাগজ দেখা। অ্যাসিড যারা তোকে মারছে তাদেরকে তুই কেন সাজা দিতে পারিস নাই? তখন তো তুই ছোট ছিলি, 17-18 কোটি টাকা খরচা করে তোর বাপ মা তোকে সুস্থ করছিল। এই ভিকটিম এই আসামিগুলো 3 মাসে বের হয়ে গেছিল। এখন তো তুই অনেক প্রভাবশালী, আমি তো কিছু না। তুই তো অনেক প্রভাবশালী। তুই তো গত 2টা লাইভে তো আমার ভাই বোনকে ধমকায় কিচ্ছু রাখিসনি। তুই তো অনেক কিছু করে ফেলবি বলতেছিস, কিন্তু তুই উত্তর দে। এই আমার ভাই বোনের পিছে না পড়ে তুই কেন তোর ভিকটিম, তোর যে শত্রু তার পিছে পড়িসনি? তোর যে মেইন শত্রু, যে তোকে এই খর্বজীবন বাঁচতে তোকে বাধ্য করলো, যে তোকে এইরকম একটা খর্বজীবন নিয়ে বাঁচতে তোকে তোর সৌন্দর্য খর্ব করলো, তুই আমাকে এইটা বল। তুই ওর পিছে কেন পড়িসনি? সে এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? সে এখনো তোর পাশেই থাকে কেন? একই এলাকায় তোরা কেন থাকিস? হ্যাঁ, যদি এতই সেই খারাপ লোক হয়ে থাকে, তোর যদি এতই ক্ষতি করে থাকে, তাহলে কেন এই লোককে এখনো সাজার আওতায় আনা হয়নি? তুই যে এত কেস খামারি একে ওকে করতেছিস, এদেরকে আবার কেস রিওপেন করাসনি কেন? তোর তো আর্মি আছে, তোর তো পুলিশ আছে, তোর তো সব আছে, ব্রিগেডিয়ার জেনারেল বলে তোর আছে। পাঠা না, জলিলকে ধরা না, রেপ কেসে ইয়া করা, আবার রিওপেন কর। কারণ অ্যাসিড নিক্ষেপের জন্য মাত্র 3 মাস জেল। কথা জানান বা সঠিক লাগে না, হিসাবে মিলে না, ঠিক আছে? আর লাস্ট যেটা কথা হলো যে, আচ্ছা আমার একটা ভুল হয়ে গেছে একজনকে ব্লক না করা ইয়া থেকে। যাই হোক, লাস্ট যেটা কথা হলো সেটা হলো তোর বাগান বাড়ির ঠিকানাটাও দে, আমরা 500 মানুষ গিয়ে দেখে আসি। আর সবার কাছে আমার অনুরোধ, প্লিজ বাচ্চাগুলাকে মাঝখানে টানবেন না, বাচ্চাগুলাকে বাঁচতে দেন, পারলে বাচ্চাগুলাকে বাঁচান এই মেন্টালি আনস্টেবল মহিলা থেকে। কারণ এই মহিলা 2 দিন পর পর হাসপাতালে ভর্তি হবে, ফেসবুকের মধ্যে এসে নিয়ে প্যানিক অ্যাটাক হবে, কারণ তার ভিউ ব্যবসা, অ্যাকচুয়ালি তার ভিউ ব্যবসা। আমার চেহারা দেখছেন? আজকে থেকে 1 মাস আগের ইয়াতে যান, লাইভে যান, দেখেন আমি কিরকম পরিষ্কার, এখন কিরকম গরমে। কারণ আমরা কাজকর্ম করে খাই, চুলার তাপ আসে চেহারায়। আমাকে যে বলে আমি সুন্দর না, অমুক না, সমুক না, বাবা আমরা খাইটে খাওয়া মানুষ। একটা গার্মেন্টস কর্মী আর আমার সাথে তুলনা হয়, তোর সাথে আমার হয় না। গার্মেন্টস কর্মীও সকালবেলা ঘুমের থেকে উঠে চোখটা মুচড়া দিয়ে জায়গা কাম করতে, আমরাও তাই। মাস শেষে এই টাকাটাই না আমরা ঘর সংসার চালাই, তোর মতো না, তোর সাথে আমার তুলনা হয় না কোনো মতেই না।
আপনাদের কাছে লাস্ট মানে অনুরোধ, বাচ্চাগুলাকে রেস্কিউ করেন, বাচ্চাগুলাকে আপনারা আক্রমণ করা বন্ধ করেন, বাচ্চাগুলাকে রেস্কিউ করেন, একবার ওদের দিক থেকে জিনিসটা চিন্তা করে দেখেন। আল্লাহ হাফেজ।